নিস্তব্ধ শীতের রাত যেন নরম অন্ধকারে মোড়ানো একটি পৃথিবী। চারদিকে জমে থাকা ঠান্ডা বাতাসে ধীরে ধীরে নিঃশব্দে বয়ে যাচ্ছে, যেন তারও শব্দ করতে ভালো লাগছে না। দূরের গাছগুলো দাঁড়িয়ে আছে স্তব্ধভাবে, পাতারা কাঁপছে না। শুধু শীতের উপস্থিতি অনুভব করানো এক অদৃশ্য নিঃশ্বাস ভাসছে বাতাসে। চাঁদের আলো খুব শান্ত। দুলহীন আকাশে তারারা আরো স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। সাদা আলো ছড়িয়েছে, মাটিকে চিকচিক করে তুলছে, যেন জমে থাকা শিশিরের লেপা এক রূপালি চাদর। দূরে কোনো কুকুরের হালকা ঢাক। এই ক্ষুদ্র শব্দগুলোই নিস্তব্ধতার গভীরতাকে আরো বাড়িয়ে দিচ্ছে আপাতত। শীতের কামড়ানো ঠান্ডা নিঃশ্বাস গালে লাগছে সেলিমের। তার হাত পা জমে আসতে চাইছে। অথচ এই নীরবতার মধ্যে এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে যেন এই মুহূর্তে। চারপাশের দুনিয়াটা ঘুমিয়ে আছে। শুধু রাত আর শীত মিলে তৈরি করছে এক প্রশান্ত নরম নিঃশব্দ আবরণ, যেখানে সময়ও যেন থমকে গেছে অতীতে। এ যেন বিষাক্ত অতীত, যে অতীতের কিছু চিত্র যেন এখনো ধোঁয়াশা। কিছু প্রশ্নের উত্তর আজও মেলেনি। কিছু মানুষের খোঁজ আজও মিলছে না। বোধহয় দুনিয়াতে নেই তারা। না থাকুক, অন্তত লাশগুলোর খোঁজ পাওয়ার কথা পায়নি। দ্য সাইলেন্ট ম্যানর একজন রাখাল বাসিওয়ালার এক জমিদার কন্যার প্রেমে পড়েছিল যেন গোটা জাতি। দূর দূর থেকে ভিনদেশীরা এসেছিল আলিমনগরে সেই পরিত্যক্ত রাজবাড়ি এবং সুফিয়ান হায়দারের বাড়ি নিজ চোখে দেখতে। খোঁজ করার চেষ্টা করেছিল নিখোঁজদের। সুফিয়ান হায়দারের শেষ অপ্রকাশ্য কথাগুলো জানতে চেয়েছে বিনতের সেই উপহারের কথা। পারেনি। আজও কেউ সেই সত্য জানতে পারেনি। সেলিম রাফিদের তাদের জন্য চা বানাচ্ছেন। রান্নাঘরে বাতাস ঢুকছে, মৃদু বাতাস। সেলিমের পা বাতাসে ঠান্ডা হয়ে গেছে, চুলার আগুনে টিপটিপ করছে। চায়ের জল ফুটছে, তবে পুরোপুরি চা পাতা দেওয়ার সময় হয়নি। সেলিম চুলায় পাতা দিয়ে জাল দিতে দিতে ভাবছে সুফিয়ান হায়দারের কথা। মানুষটা যেভাবে মারা গেছে, আজও তার স্মৃতি সে ভুলতে পারছে না। তার কৃতকর্ম যেন এখনো তাকে বাঁচিয়ে রেখেছে। তার লেখা একটি বই, দ্য সাইলেন্ট ম্যানর, তাকে নতুনভাবে প্রতি মুহূর্তে যেন জীবন্ত করে তোলে। যখনই কেউ বইটি পড়ার জন্য হাতে নেয়, তখনই সে যেন সুফিয়ান হায়দারের স্মৃতির পাতায় ডুবে যায়। মানুষটির কথা ভেবে আঁতকে ওঠে সেলিম। সেলিমের আজ বড্ড মনটা উতলা হলো। কখনো সে পুরোনো দিনের সেই মুহূর্তগুলো ভাবেন না। আজ আহির তারা যেন বাধ্য করেছে ভাবতে, মনে করতে। তারাও তখন কাঁদছিল, খুব করে কাঁদছিল। কে না কাঁদে? যার না কখনো চোখে জল জমে, সেও কাঁদে। যখনই জানতে পারে সুফিয়ান হায়দার কিভাবে মারা গিয়েছিল, তার জীবনের শেষ মুহূর্তগুলো কিভাবে কেটেছে, তাকে কিভাবে বাধ্য করে একটি গ্রামকে মানবশূন্য করলো। যখনই কেউ সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলো মনে করে, তার চোখ যেন বাদ মানে না। আপনা আপনি জল গড়িয়ে পড়ে যেন। কষ্টে, যন্ত্রণায়। চা তৈরি করা শেষ। আহির তারা ঘরের সামনে বারান্দায় বসে আছে। সেলিম সেখানে নিয়ে তাদের চা দিল। তারা তখন সেলিমকে চা করতে বারণ করেছিল, কিন্তু সে শোনেনি। রাত 12টা নাগাদ। সকলে বসে আছে বারান্দায়। সেলিম একটি পিঁড়ির উপরে বসা। আহির সেলিমের দিকে তাকিয়ে আক্ষেপের সুরে বলল, সেদিন সুফিয়ান হায়দার সত্যিই দুনিয়া ছেড়েছিল? সেলিম মাটির দিকে তাকিয়ে চোখ বুজে জিকির করছিল। আহিরের প্রশ্ন শুনে প্রথম জবাবে দীর্ঘশ্বাস ফেলল, এরপর বলল, হুঁ, চলে যান সেদিন। তার বোন, 4 জন সেই চোর। তারা কোথায়? রশিদ তালুকদার কোথায়? কুদ্দুস? মীর প্রশ্ন করল। সেলিম বললেন, সুফিয়ানা হায়দারের মৃত্যুর 19 দিন পর রশিদ তালুকদার মারা যান। সন্তান হারানোর শোক, নিজের হাতে বন্ধুর সন্তানকে খুন, অপরাধের অনুশোচনায় ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিলেন। তার মৃত্যুর দিনটা ছিল কুদ্দুসের কাছে সবচেয়ে কষ্টদায়ক। দুজনে কত হাসি খুশি ছিলেন, আনন্দ করতেন। সারাদিন কুদ্দুস রশিদ তালুকদারের সাথেই থাকতেন। যেদিন রশিদ তালুকদার মারা যান, সেদিন কুদ্দুস রশিদ তালুকদারের পা টিপতে টিপতে সেখানেই ঘুমিয়ে যান। রোজ সকালে রশিদের আগে আগে উঠতেন, কিন্তু সেদিন আর উঠলেন না। কুদ্দুস ডেকে তোলার সময় রশিদের সারা শব্দ পেলেন না। কুদ্দুস ছুটে যায় জল আনতে। জল ছিটিয়ে চোখে মুখে দিল, কিন্তু বৃথা চেষ্টা করল সে। আর উঠল না রশিদ তালুকদার। চলে গেলেন সেই চিরতরে। এরপর দীর্ঘ একটা সময়ের পর চলে যায় কুদ্দুস। সেলিম কিছুক্ষণ চুপ থাকলো। মীর, আহির, রাফিদ একবার নিজেদের সাথে চাওয়াচাওয়ি করলো। সেলিম আবার বলতে শুরু করলো, বিনতি, সুফিয়ানের বোন। সুফিয়ানের লেখা দ্য সাইলেন্ট ম্যানর বইটি একটি প্রকাশনা থেকে প্রকাশিত করেছে। বিনতিকে প্রকাশক
লেখক সম্পর্কে জিজ্ঞেস করলে তার ভাইয়ের কথা এড়িয়ে যায়, শুধু লেখক নামটি উল্লেখ করে। বিনতি চেয়েছিল তার ভাইয়ের অসম্পূর্ণ ভালোবাসার কথা দুনিয়ার বুকে সবাই জানুক, কিন্তু তার ভাইয়ের পরিচয় কেউ না জানুক। বিনতি আর কখনো নিজের স্বামীর বাড়ি যায়নি, থেকে গিয়েছিল নিজ বাড়িতেই। মা বাবা ভাই বোন সবাইকে একসাথে হারিয়ে বিনতে পাগল প্রায় হয়ে গিয়েছিল। কবরস্থান ছিল যেন তার স্থান। জাভেদ কোনোভাবে বিনতিকে সামলানোর চেষ্টা করে, পেরে উঠেছিল না। এরকম কিছুদিন কেটে যায়। বিনতি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। জাভেদ হাকিমকে খবর দিলে জানতে পারে বিনতি অন্তঃসত্ত্বা। জাভেদ সেদিন খুশি হয়ে অনেক, কিন্তু তাদের খুশি যেন বেশিক্ষণ স্থায়ী হলো না। হাকিমের সাথে থাকা একজন পণ্ডিত রবিশকর বলে, চৌধুরী বংশের একজন সন্তানকে সম্রাট নিষাদ খুন করতে চায় বিষ খাইয়ে। জাভেদের কারণ জানতে চাইলে পণ্ডিত বলে, সম্রাট নিষাদ এমন একজন ব্যক্তি যার লক্ষ্য হচ্ছে অমর হয়ে বেঁচে থাকা, আর এর জন্য তাকে চৌধুরী বংশের কাউকে না কাউকে খুন করতে হবে, এবং সব মিলিয়ে ১০০টা খুন করতে হবে, তবে ওনার উদ্দেশ্য হাসিল হবে। সেলিম থেমে পুনরায় ক্লান্ত গলায় বললেন, সেই সময়ে কুসংস্কারে ভরা ছিল প্রতিটি মানুষের অন্তর। তারা ছিল অন্ধবিশ্বাসী, এবং সেই ধরনের লোক এখনো বেঁচে আছে আমাদের সমাজে। পরে কি হয়েছিল? আর সেই ১০১টা খুনের সাথে জাবেদের সন্তানের সম্পর্ক কি ছিল? মীর যেন বেকুল হয়ে প্রশ্ন করল। সেলিম জবাবে বললেন, কারণ সেই পণ্ডিতের মতে পরবর্তী চৌধুরী বংশের কাউকে খুন করতে হবে, আর পরবর্তী সন্তানের জাবেদের এর থেকে শুরু হয়েছিল। পণ্ডিত রবিশঙ্কর অনেক ভালো লোক ছিলেন। উনি সেদিনে বুদ্ধি করে জাবেদ এবং বিনতিকে দূরে যেতে বললেন। বিনতি সেদিন চেয়েছিল না তার প্রাণপ্রিয় পরিবারকে ছেড়ে যেতে, কিন্তু এরপর নিজের সন্তানের জন্য যেতেই হলো। সম্রাট নিষাদ কি এখনো বেঁচে আছে? আহির জিজ্ঞেস করলো। উনি বেঁচে না থাকলেও ওনার বংশের কেউ না কেউ হয়তো নিশ্চয়ই আছেন। শুনেছি ওনার ছেলের এখনো বেঁচে আছে, আর তার লক্ষ্য ঠিক তার বাবার মতোই ১০১টা খুন করা। আর সেই জাবেদ চৌধুরীর বংশের কেউ কি এখনো বেঁচে আছে? বলল রাফিদ। সেলিম এবার একটু নড়েচড়ে সাবধানে বসলেন। সেকেন্ড কয়েক চুপ থাকলেন। তিনি আবিষ্কার করলেন তাদের আশেপাশে কেউ আছে, লুকিয়ে বোধহয় তাদের কথা শুনছে। সে সতর্কতার সাথে চারপাশে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে। হঠাৎ কেমন যেন বাড়িটা থেমে গেল মনে হচ্ছে। তবুও তার ভাবনায় আহিরদের বলল না, নিজের ভাবনাকে নিজের মধ্যে দাফন দিল। তার নীরবতা দেখে মীর তার দিকে ঝুঁকে বলল, চুপ করে আছেন যে? সেলিম বললেন, জাভেদ চৌধুরীর পরবর্তী প্রজন্মের মধ্যে আমজাদ চৌধুরী বেঁচে আছেন। বাক্যটি রাফিদ, মীর এবং আহিরের চারপাশে প্রতিধ্বনি হলো বারবার। রাফিদ বসা থেকে আশ্চর্যজনকভাবে উঠে দাঁড়ালো। মীর হকচকিত হলো বেশ খানিকটা। আহির ফিসফিসিয়ে বলল, আমজাদ চৌধুরী? জাভেদ চৌধুরীর বংশধর? আশ্চর্য শব্দটি আহির নিজের মধ্যেই রাখল। মীর ভ্রু কুঁচকে বলল, তার মানে এতদিন আমরা আমাদের প্রশ্নের জবাবের সন্নিকটেই ছিলাম। কিন্তু আঙ্কেল কেন সবসময় সুফিয়ান হায়দারের এবং দ্য সাইলেন্ট ম্যানের বইটির বিষয়ে এড়িয়ে যেতেন? ওনার তো সবকিছু জানার কথা। আমাদের কেন বলতেন এসব কাল্পনিক? রাফিদ নীরবে নিভৃতে শুধু মীরের এবং আহিরের দিকে তাকাচ্ছে। মীর রাফিদের দিকে তাকিয়ে বলল, তোরা সেই জাভেদ চৌধুরীর বংশধর? রাফিদ প্রথম উত্তরে শুধু ডুব গিলল, এরপর জবাবে বলল, আমি তো শুনে অবাক। যদি তাই হবে তবে বাবা কেন সবসময় দ্য সাইলেন্ট ম্যানের বইটির সম্পর্কে এড়িয়ে যেতেন? হয়তো সম্রাট নিষাদের বংশধরের জন্য। উনি হয়তো চান না তার সঠিক পরিচয় কেউ জানুক। জানলে হয়তো তার সন্তান অর্থাৎ তোর উপর আক্রমণ আসতে পারে। কথাগুলো বলল আহির। মীর তার কথার সূত্র ধরে বলল, হুঁ, সেটাই হবে। মীর থেমে ঠোঁটে ফিক হাসি নিয়ে আবার বলল, ভাবতেই অবাক হচ্ছি। সেই সুফিয়ান হায়দারের নিকটতম আত্মীয় আমরা। যেই রহস্যের জাল আমরা খুঁজেছি সেই জালে আমরা আগে থেকেই জড়িত। আহির বলল, তোর সবকিছুতেই আনন্দ। আনন্দ না করে এখন কি কাঁদবো? মীর বলে হাতে সিগারেট তুলে নিল। আহির নির্বাক কণ্ঠে বলল, আমার তো ভেবে কষ্ট হচ্ছে, এই ভেবে কত কষ্টে সুফিয়ান হায়দার জীবন ত্যাগ করলো। ফারদিনা নিরপরাধ হওয়া সত্ত্বেও ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করলো। সুফিয়ান শত শত গ্রামবাসীদের বাঁচাতে নিজের ভালোবাসাকে কুরবানি করলো। কষ্ট হচ্ছে ভেবে আহির স্তব্ধ হয়ে গেল। বারান্দার পাশেই বসলো। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে যেন তার যন্ত্রণার পরিমাণও বেড়ে যাচ্ছে। রাফিদও এসে তার পাশে বসে। অসুখী ভাব নিয়ে রাফিদ বলল,
আমি সিন্ধুতলি গ্রামে যেতে চাই। সুফিয়ান হায়দারের বাড়িটি একবার দর্শন করতে চাই। আমিও ভাবছি যাব। এবং আমাদের সেই ঘোড়াদারিকে সুফিয়ান হায়দারের খোঁজ দিতে হবে। হয়তো সিন্ধুতলি গ্রামে তাদের কবর আছে। আহির বাক্যটুকু বলে কাঠ পাশ থেকে রাফিদকে দেখল। মীর এসে তাদের সাথে সহমত পোষণ করে বলল, হ্যাঁ, আমরা সবাই যাব সিন্ধুতলি গ্রামে। সেলিম এসে দাঁড়ালেন তার পিছনে। মীরকে কঠিন চোখে পর্যবেক্ষণ করে বলল, যাও, দেখে আসো সেই কবর। দেখে এসো সিন্ধুতলি। তার কণ্ঠে ক্লেশ। মীর তাৎক্ষণিক কিছু ভেবে সেলিমকে বলল, আচ্ছা, ব্রিটিশ দল যদি আলিমনগর দখল করে থাকে, তবে আজকের আলিমনগর কিভাবে দাঁড়িয়ে আছে? সেলিম হা হুতাশ হলেন। এরপর মুহূর্তে স্তব্ধ হয়ে বললেন, ব্রিটিশরা শেষ অবধি আর গ্রাম দখল করতে পারেনি। রশিদ তালুকদার সুফিয়ান হায়দারের মৃত্যুর পর হঠাৎ করে যেন গ্রামবাসীরা উত্তাপ হয়ে উঠেছিল। সবাই একত্রিত হয়ে গ্রামকে ব্রিটিশ মুক্ত করতে সক্ষম হয়। অবশ্য এতে করে অনেক গ্রামবাসীরা প্রাণ হারিয়েছিল। বিনিময়ে সফল হয় তারা। এরপর পুরোপুরি ভারতবর্ষ স্বাধীন করে মহাত্মা গান্ধী। ব্রিটিশরা হারিয়ে যায় চিরতরে। পরিবেশ শান্ত। সেলিম বারান্দা থেকে নেমে গরুর ঘরটির দিকে দেখলেন। চাঁদনির আলো ধরে চারপাশে তাকালেন। কিছুক্ষণ আগে অজানা কারোর উপস্থিতি তাকে নতুন ভাবনায় গ্রাস করে নিয়েছিল। তার ধারণা কখনো ভুল হয় না। আজও হয়নি। নিশ্চয় কেউ ছিল। কিন্তু কে? কেন তাদের কথা আড়াল থেকে শুনেছিল? প্রশ্নের উত্তর মিলছে না। তার চাহনি দেখে মীর তার দিকে এগিয়ে গেল। জিজ্ঞেস করলো, কি দেখছেন? কিছু হয়েছে? না, তোমাদের গোড়াগুলো দেখছিলাম। তোমরা কখন যাবে সিন্ধুতলি? মীর এর প্রশ্ন এড়িয়ে গেলেন সেলিম। আমরা আগামীকাল যাব। খুব সকালে বের হতে হবে। হুঁ, তাই করো। এখন ঘরে চলো, বাইরে থেকো না। সেলিমের কণ্ঠে রহস্যময় শিথিলতা। থেমে আবার বললেন, কখনো তোমরা পশ্চিম পাড়ার শেষ সীমান্তে গিয়েছিলে? মীর কপাল ভাঁজ করল। রাফিদ বারান্দা থেকে জবাব দিল, ভুলে গেছিস? তুই আর আমি গিয়েছিলাম তো, মনে নেই? আমি সেতু থেকে পড়ে গিয়েছিলাম। রাফিদের তীর্যক শব্দে মীরের মনে হলো পশ্চিম পাড়ার কথা। সেইখানে হ্রদের উপর দাঁড়িয়েছিল একটি পরিত্যক্ত বাড়ি। সেলিম তখন বললেন, সেখানে নিশ্চয়ই পরিত্যক্ত কোনো রাজবাড়ি দেখেছ? মীর সংকট নিয়ে বলল, হুঁ। কিন্তু এই প্রশ্ন আমাকে করছেন কেন? সেলিম স্থান ত্যাগ করলেন। দৃঢ়পায়ে মীরের ঘোড়া অগ্নিলের কাছে ঘেঁষে বললেন, সেটি সেই পরিত্যক্ত তালুকদার বাড়ি। এক সময়ে জাঁকজমকপূর্ণ বাড়িটি আজ শুধু শেওলা আর জলে ঘেরা। ভাবতেই অবাক লাগে, সময় যেন দ্রুত বয়ে যায়। সেই যেন রশিদ তালুকদার, ফারদিনা আর তার চার ভাইয়েরা কথা বলছে। রশিদ তালুকদারের কণ্ঠ ভেসে আসছে কানের কাছে। এতটুকু বলে বুক ভরে শ্বাস নিলেন সেলিম। আজ যেন শুধু তার কথা বলার দিন। তখন থেকেই তিনি বলে যাচ্ছেন, বাকিরা শুনছে। বিরক্ত হচ্ছে না কেউই। বরং কাল ছায়ার ঘেরা অতীতের ঘটনা তাদের জানতে চেয়ে খুব আগ্রহ হচ্ছে। যদি সম্ভব হতো সুফিয়ানের অপ্রকাশিত অজানা সেই সত্য জানার চেষ্টা করত। যদি পারত তবে বিনতির সেই উপহার সম্পর্কে জানত। কিন্তু আজ যেন কিছুই সম্ভব নয়। সবকিছু যেন অসম্পূর্ণ রয়ে গেল। মীর বলল, যেদিন আমি আর রাফিদ সেখানে যাই, আমার কেন যেন এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছিল। মনে হয়েছিল ওখানকার প্রতিটি মানুষ জীবিত। কেউ বোধহয় আমাদের দিকেই তাকিয়ে আছে। সেলিম গোড়া ছেড়ে পায়চারি করতে করতে বললেন, আমিও সুযোগ হলে সেখানে যাই। কাঠের সেতু পাড়ি দিতে সাহস করি না। ওপার থেকে যতটুকু সম্ভব দেখা যায় ততটুকুই দুচোখ ভরে দেখি। যখনই দেখি অতীতের মুহূর্তগুলো মনে পড়ে, খুব মনে পড়ে। আচ্ছা, আপনি কে? আহির এসে দাঁড়ালো মীরের সামনে। চাঁদের মৃদু আলোয় পাতার ফাঁক থেকে পরে তার ফর্সা গালের উপর বৃত্তাকার চিত্র তৈরি করলো। সেলিম থমকে দাঁড়ালেন। আহির তাকে চুপ থাকতে দেখে আবার বললেন, আপনি এত কিছু কিভাবে জানলেন? রশিদ তালুকদার আপনার কি হতো? সুফিয়ান হায়দার কে? আপনি কিভাবে চিনেন? সেলিমের মুখ বিব্রতকর পরিস্থিতির একটি ছাপ ফুটে উঠল। সে চোখ নামিয়ে ফেলল। দ্বিতীয়বার চোখ তুলে বললেন, আমি কে জানাটা কি খুব বেশি দরকার? আহির হেসে প্রথমে উড়িয়ে দিল প্রশ্নটি। বলল, না, আমরা শুধু বইটির অসম্পূর্ণ কাহিনী জানতে চাচ্ছিলাম। জেনেছি। এখন আর আপনার পরিচয় জেনে কি করব? তবু আহির তার বক্তব্যর মাঝপথে থামিয়ে দিল। সেলিম বললেন, জানতে যখন চাইছো তখন না বলে উপায় নেই। সুলেমান, সুফিয়ান হায়দারের বিশ্বস্ত চার চোরের মধ্যে একজন। তিনি ছিলেন আমার দাদা। তার কাছ থেকে আমি সবকিছু জানতে পারি।
আমি আমার ১৫ বছর বয়সে বাবার থেকে এসব ঘটনা শুনেছিলাম। শুধু কানে শুনেই কল্পনার জগতে বিচরণ করেছিলাম সুফিয়ান হায়দারকে। এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, তখনকার সমস্ত ঘটনা এখনো মনে আছে কিভাবে? মনে রেখেছি, তাই মনে আছে। বয়স অনেক হয়েছে, হয়তো দেখে বোঝা যাচ্ছে না। এটা আল্লাহর রহমত। উনি এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন। বোধহয় তোমাদের দ্য সাইলেন্ট ম্যানর বইটি সম্পর্কে জানানো বাকি ছিল আমার। এই জন্য সেলিমের চোখে জল এসে ঠেকেছে। এখনই গাল বেয়ে টপ টপ করে পড়তে শুরু করবে। তার ব্যাকুলতার মিশ্রিত মুখটি দেখে মীর তার সামনে নিকটে এগিয়ে আসে। রাফিদ বলল, আপনি কতটা তাদের ভালোবাসতেন তা বোঝা যাচ্ছে। সুফিয়ান হায়দার ছিলেন একজন দরদি ব্যক্তি। যখন তিনি ছোট্ট ছিলেন তখন তার গ্রামের গরিবদের আড়ালে আড়ালে দান করতেন। নিজে না খেয়েও অন্যদের খাওয়াতেন। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষার্থে ঝাঁপিয়ে পড়তেন। চার চোর যাদের ভালো এবং সৎ পথে আনার জন্য তার অপ্রাণ চেষ্টা ছিল। শেষমেশ সে সফল হলেও নিজেকে যেন জীবন উৎসর্গ করতে হয়েছিল। সেলিম থেমে যান। সেকেন্ড কয়েকের বিরতি নিয়ে আবার বললেন, আমি এখনো যাই সিন্ধুতুলি, তার কবরটি জিয়ারত করে আসি। এখনো কখনো যেন তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, কেন এভাবে সেদিন হারিয়ে গিয়েছিলেন? বুক ভরা কষ্ট নিয়ে বিদায় নেওয়ার খুব বেশি দরকার ছিল? শীতের সকালে আকাশটা যেন একটু বেশি নিস্তব্ধ থাকে। ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই হালকা কুয়াশা চারপাশে ঢেকে রাখে। যেন পৃথিবী নিজেকে উষ্ণ একটি সাদা চাদরে জড়িয়ে নিয়েছে। দূরে কোথাও থেকে ভেসে আসে ঘুম ঘুম পাখির ডাক, কিন্তু তাতেও পরিবেশের নীরবতা ভাঙে না, বরং আরো স্পষ্ট হয়ে ওঠে। গাছের ডালে ডালে ঝুলে থাকে জমে থাকা শিশির। প্রথম রোদে পড়তেই তারা কাচের মতো ঝিলমিল করে ওঠে। ঠান্ডা হাওয়া গাল ছুঁয়ে যায়, আর নিঃশ্বাস নিলেই ভেতরে কোথাও একটা কুয়াশার পর্দা তৈরি হয়। তবু এই হাওয়ার মধ্যেই আছে বিশেষ এক সতেজতা। দূরের কোনো চুল্লির ধোঁয়া ভেসে আসছে ধীরে ধীরে, মিশে যায় সকালের গাঢ় স্যাঁতসেঁতে গন্ধের সঙ্গে। গ্রামের পথে হাঁটলে দেখা যায় মাঠে এখনো অন্ধকারের শেষ রেখা। ভোরের কুয়াশায় মনে হয় রাত যেন পুরোপুরি মিশিয়ে যায়নি। কৃষকরা ধীরে ধীরে বের হতে শুরু করেছে। কারো হাতে লণ্ঠন, কারো হাতে কোদাল। তাদের নিঃশ্বাস থেকেও বের হয় ছোট ছোট ধোঁয়ার মতো বাষ্প, যেন সকালের এই ঠান্ডা প্রমাণ করছে সবাইকে। বনজুড়ি এলাকা থেকে বেরোতে বেরোতে দূরের কোনো বাড়ি থেকে শোনা গেল হাঁড়িতে ফুটতে থাকা চায়ের টুংটাং শব্দ, যার গন্ধ শীতের সকালে আরো কোমল করে তুলছে। আহির তারা সেলিমের থেকে বিদায় নিয়ে সিন্ধুতুলি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ঘণ্টা তিনেক হয় বনজুড়ি এলাকা পার হয়ে সিন্ধুতুলি গ্রামের পথে তারা। জানা যায় সিন্ধুতুলি গ্রামকে এখন কেউ গ্রাম বলে আখ্যায়িত করে না। শহরের কাছাকাছি ছিল গ্রামটি। হয়তো হায়দারবাড়ি থেকে এখনো শহরের ঘ্রাণ আসে, গাড়ির হর্ন আসে। নেই আর বোধ হয় নিস্তব্ধ বাড়িটি। রাস্তার পাশে ছোট ছোট জমিতে শাকসবজি চাষ করা, মূলা, ধনেপাতা, ফুলকপি সকালের শিশির ভেজা চকচকে করছে। কোথাও কোথাও দেখা যায় কৃষকরা জমিতে নেমে পড়েছে। আবার কারো বাড়ির উঠোনে গরুর খড় দেওয়া হচ্ছে। বাতাসে থেকে ধোঁয়া আর ভেজা মাটির মিশ্র গন্ধ। আরো কিছু দূর পথ এগুতেই রাস্তা একটু চওড়া হয়। কাঁচা পথ সরে সরে ইট বিছানো পাকা রাস্তা গিয়ে মিশেছে। কুয়াশায় ধীরে ধীরে পাতলা হয়। আর দূর থেকে ভেসে আসে মোটরসাইকেলের শব্দ। গ্রামের শান্তির সঙ্গে শহরমুখী তাড়াহুড়োর প্রথম মেলবন্ধন এখান থেকেই শুরু। আরো সামনের পথ বাড়তে থাকলে বাড়িঘর ঘন হতে শুরু করে। ছোট ছোট চায়ের দোকান, গ্যারেজ, মুদি দোকান সব মিলিয়ে পরিবেশটা শহরে গন্ধ পেতে শুরু করে। রাস্তায় গরু ছাগলের আনাগোনা কমে যায়। বদলে বেড়ে যায় ট্রেনের শব্দ। দোকানের সামনে লোকজন দাঁড়িয়ে চা খাচ্ছে, পত্রিকা পড়ে। কেউ আবার কাগজের তারায় দ্রুতগতিতে হেঁটে চলছে। পত্রিকা পড়ে কেউ আবার কাজের তারায় দ্রুতগতিতে হেঁটে চলছে। শেষ পর্যন্ত যখন শহরের ত্রিসীমানা ছুঁয়ে ফেলল তাদের, তখন রাস্তার রূপ একেবারে বদলে গেল। নীল বোর্ডে বিলবোর্ডে উঁচু দালাল, ব্যস্ত ট্রাফিক, আর লোক জুটে ভরা। কিন্তু পেছনে তাকালে বোঝা যায় একটু আগেও এই পথটা ছিল শান্ত, কুয়াশা মাখা আর একেবারে গ্রাম্য। যেন একই রাস্তায় দুইটা ভিন্ন জগৎ। তারা এগিয়ে গেল বাড়িটির দিকে। যখন বাড়িটি দেখা গেল, আহির তারা ঘুরে ঘুরে বাড়িটির বাইরের দৃশ্য দেখছে। নিঃশব্দে আড়াল থেকে পরিত্যক্ত হায়দার বাড়িটি যেন তাদের পানে চেয়ে আছে। যেন কিছু বলতে চায়, অপ্রকাশিত অনুভূতিগুলো প্রকাশ করতে চাইছে, পারছে না। কত শত জমা ব্যথা ছিল যেন পুরো বাড়িটা জুড়ে।
আজ কেবল শূন্য ইট পাথরের খোদাই করা যন্ত্রগুলো। আশেপাশের পর্যটকরা কথার শব্দে চারদিক জমিয়ে রাখলেও যেন বাড়িটির নিস্তব্ধতা কাটছে না। এই নীরবতা যেন কোনোদিন কেটে যাওয়ার নয়। ঘুরে ঘুরে তারা বাড়িটির কবরস্থানের দিকে গেল। পরপর ৭টি কবর। প্রথম কবরটির সমাধি ফলকে খোদাই করে লেখা তাইয়েবা বেগম, নিশ্চয়ই সুফিয়ানের দাদি। এরপর লেখা তার দাদা, বাবা এবং মা বোনের নাম। শেষ দুটো কবরের কাছে এসে তারা থমকে দাঁড়ায়। দুটোর প্রথমে ফারদিনা, দ্বিতীয় কবরটি যেন সেই চিরচেনা অমর ছদ্মবেশী রাখাল বাসিওয়ালার। সমাধি ফলকে স্পষ্ট লেখা, মরহুম সুফিয়ান হায়দার, পিতা মৃত সিলমন হায়দার, জন্ম 14ই ফেব্রুয়ারি 1839 সাল, মৃত্যু 14ই ফেব্রুয়ারি 1871 সাল। লেখাটি পড়ে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল তারা। আহির ভাঙা কণ্ঠে বলল, ব্যর্থ প্রেমের যাত্রা শেষ হয় না বিদায়ে, শেষ হয় সমাধির নীরব পাথরে, যেখানে অশ্রু শুকিয়ে যায় কিন্তু অপেক্ষা থেমে থাকে না। আজ সমাধির ইট পাথরে ঘেরা আমাদের রাখালবাসীওয়ালা